আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে বিপদে পড়া একটি জাহাজ থেকে হেলিকপ্টারে 12 জন নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী। সানভ্যালি নামের পাথর বোঝাই জাহাজটি ঝড়ের মধ্যে ভাসানচরের কাছাকাছি আটকা পড়ে। এ সময় জাহাজের তলা ফেটে ডুবে যেতে থাকে। নৌবাহিনীর জাহাজ প্রথমে উদ্ধারের চেষ্টা করে, পরে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টারে তাদের উদ্ধার করে চট্টগ্রাম জহুরুল হক ঘাঁটিতে নেওয়া হয়। এদিকে বরিশালের বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসে জোয়ারের পানিতে ডুবে 2 শিশু মারা গেছে। সদর উপজেলার 5টি এবং বাকেরগঞ্জের হিজলার 5টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ 155 কিলোমিটার বেগে ভারতের উড়িষ্যায় আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস, যা প্রায় 3 ঘণ্টা ধরে এই তাণ্ডব চালায়। এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ বাড়িঘর। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল। আরও জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। ভারতের আবহাওয়া অফিস বলছে, উড়িষ্যার স্থানীয় সময় সকাল 9টা থেকে উপকূলে আছড়ে পড়তে শুরু করে ঘূর্ণিঝড় ইয়াস, যা বেলা 11টার পর চূড়ান্ত রূপ নেয়। এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ 155 কিলোমিটার। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বালেশ্বর, ভদ্রাক, জগদীশপুর ও কেন্দ্রপাড়া জেলায়। উড়ে গেছে অসংখ্য বাড়িঘর, উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। উপকূলীয় জনপদের অধিকাংশই এখন পানির নিচে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হয় নিচু এলাকার প্রায় 6 লাখ বাসিন্দাকে। দুর্যোগ থেকে কোভিড হাসপাতালগুলোকে মুক্ত রাখতে মরিয়া রাজ্য প্রশাসন। নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা চলছে অক্সিজেন আর বিদ্যুৎ সরবরাহ। ইয়াসের থাবার আঁচড় লেগেছে পশ্চিমবঙ্গের গায়েও। এই রাজ্যে সবচেয়ে বেশি তাণ্ডব চলেছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দীঘা ও নন্দীগ্রামে। বিধ্বস্ত হয়েছে প্রায় 20 লাখ ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় 3 লাখ বাড়িঘর। ভারী বৃষ্টি আর জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে নিচু এলাকা। উপকূল থেকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয় 10 লক্ষাধিক মানুষকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ আর উদ্ধার ও ত্রাণ কাজে নেতৃত্ব দিতে 2 রাত তিনি অবস্থান করবেন নিজ অফিস নবান্নে। এক্সটেন্সিভ ড্যামেজ হয়েছে এগ্রিকালচার মানে কৃষিজ সম্পত্তিতে, কৃষি সম্পদে ডিউ টু হিউজ ইনগ্রেস অফ স্যালাইন ওয়াটার। আবহাওয়া অফিস বলছে, ঝড়ের তাণ্ডব কমলেও থাকবে ভারী বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া। একই সাথে ঝাড়খণ্ডেও ইয়াসের প্রভাবে আগামী 2 দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। ঘূর্ণিঝড় ইয়াস দিক পরিবর্তন করায় দেশের উপকূলীয় জেলাগুলো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সচিবালয়ে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝড়ের প্রভাবে জোয়ারের পানি বেড়ে উপকূলীয় 9টি জেলার 27টি উপজেলায় ক্ষতি হয়েছে। ঝড়ে যেসব উপকূলীয় এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে তা সংস্কারে পানি সম্পদ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যে জেলায় বাঁধ ভেঙে গেছে, জেলা প্রশাসনের নেতৃত্বে পানি সম্পদের মন্ত্রণালয়ের লোকজন সেগুলা এবং স্থানীয় লোকজন সহ স্বেচ্ছাসেবক সহ সেটা নির্মাণের কাজ চলছে। $35 বিলিয়ন বাজেট বরাদ্দ করা হয়েছে এবং 2031 সালের মধ্যে এই বাংলাদেশের সকল উপকূলীয় অঞ্চলকে টেকসই বাঁধ দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের উপকূলীয় জেলাগুলোতে বেড়েছে বাতাসের গতিবেগ। দমকা হাওয়ার সাথে হচ্ছে বৃষ্টি। সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা সহ কয়েকটি জেলায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ও বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। সারা দেশে নৌযান চলাচল বন্ধ থাকলেও চালু হয়েছে ফেরি চলাচল। সমুদ্র ও নৌবন্দরগুলোকে 3 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সাতক্ষীরার শ্যামনগরে দমকা হাওয়ার সাথে ভারী ও মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে। নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। 15টি স্থানে বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়েছে। পটুয়াখালীতে থেমে থেমে মাঝারি বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বইছে। গতকাল সকাল থেকে আজ পর্যন্ত 3 দফা জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার অন্তত 32টি গ্রাম।
পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন। মংলা বন্দর সহ উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে উপজেলা প্রশাসন। বিদেশি জাহাজগুলোকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। লক্ষ্মীপুরে জোয়ারের পানি ঢুকেছে মেঘনার লোকালয়ে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। বন্ধ রয়েছে লক্ষ্মীপুর ভোলা নৌরুটের চলাচলরত ফেরিসহ সব ধরনের যান চলাচল। ভোলার মনপুরায় নিম্নাঞ্চল সহ অন্তত 7টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কমপক্ষে 5,000 মানুষ। সব সমুদ্র ও নৌবন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বন্ধ করে দেওয়া হয়েছে নৌযান চলাচল। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পাশাপাশি পূর্ণিমার প্রভাবে 3 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চল প্লাবিত হতে পারে। পূর্ণিমার প্রভাব এবং এই অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে 3 থেকে 6 ফিট উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। করোনা পরিস্থিতির অবনতি না হলে আগামী 13 জুন থেকে স্কুল কলেজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আর আবাসিক হলে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আগে নির্দেশ অনুসারে 30 মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এই ছুটি 12 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ভার্চুয়াল আলোচনায় শিক্ষামন্ত্রী আরও জানান, সংক্ষিপ্ত সিলেবাসে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনা মহামারীর কারণে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। কেউ কেউ মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত, আবার অনেকে এর ঘোর বিরোধী। তবে শিক্ষামন্ত্রী জানান, প্রস্তুতি থাকলেও এখনই ঝুঁকি নিতে চাইছে না সরকার। এই 13 জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। আর সেটিও খোলাটা পর্যায়ক্রমে হবে। আমরা প্রথমে যারা এসএসসি এবং এইচএসসি এই 2021-এর এবং 2022-এর তাদেরকে পুরো 6 দিন আমরা ক্লাস করাতে চেষ্টা করব, আর বাকিদের আমরা একদিন করে শুরু করব, পরে পর্যায়ক্রমে সেটাকে বাড়াবো। সবচেয়ে বিপাকে পড়েছে এবারের এসএসসি ও এইচএসসির শিক্ষার্থীরা। তবে এসব পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে আবারও জানান শিক্ষামন্ত্রী। 2021 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা যথাক্রমে 60 দিন এবং 84 দিন ক্লাস করে তারপরে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। 2022 সালের জন্য আমরা সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছি। এসএসসি এবং এইচএসসির জন্য যথাক্রমে 150 এবং 180 কর্মদিবস হিসেব করে। শিক্ষামন্ত্রী আরও জানান, আবাসিকের 4 লাখ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। আবাসিক শিক্ষার্থীদের এবং শিক্ষক কর্মচারীদের টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে চেয়েছি। ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে খুব শিগগিরই আমরা আলোচনার মাধ্যমে কত দ্রুত তাদেরগুলো খুলে দিতে পারি সেই বিষয়ে আমরা আবার সিদ্ধান্ত নেবার জন্য আমরা চেষ্টা করব। করোনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঝরে পড়ার হার বাড়েনি বলে দাবি করেন শিক্ষামন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে আরও 17 জন প্রাণ হারিয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,458 জনে। মৃতদের মধ্যে 10 জন পুরুষ, 7 জন মহিলা। এর মধ্যে 41 থেকে 60 বছরের মধ্যে 5 জন আর 60 ঊর্ধ্ব 11 জন। সবশেষ 24 ঘন্টায় 16,434টি নমুনা পরীক্ষায় 1,497 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 7,93,693 জনে। শনাক্তের হার 9.11%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,056 জন। ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকে আতঙ্কিত না হয়ে এই রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের কাছে যাবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবার পাশাপাশি ডায়াবেটিক্স বা জটিল রোগ থাকলে এই ছত্রাকে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। নতুন এই রোগের জন্য জাতীয় চিকিৎসা নীতি তৈরির কাজ চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেখুন ইমদাদুল্লাহ বাবুর প্রতিবেদন।
বাংলাদেশেও মিলেছে এই ছত্রাকে আক্রান্ত রোগী, মারাও গেছেন একজন, চিকিৎসা নিচ্ছেন কয়েকজন। বিশেষজ্ঞরা বলছেন কালো ছত্রাক নাক, চোখ এবং মস্তিষ্ককে আক্রান্ত করে। মিউকরমাইকোসিস নামে পরিচিত এই ছত্রাক নতুন কিছু নয়, এর অস্তিত্ব আগেও ছিল। বর্তমানে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এটি বেশি দেখা যাচ্ছে। সংক্রমণের এক পর্যায়ে আক্রান্ত স্থানে নেক্রোসিস হয়, বিশেষ করে ধরেন নাকের এখানে ধরেন সংক্রমণ দেখা যাবে, নাকের যে ব্রিজটা আছে ওখানে ওটা জায়গা কালো হয়ে গেছে। স্বাভাবিক মানুষের হয় না, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদেরই এই সংক্রমণটা ঘটে। আর যার হবে তার চিকিৎসা আছে, এটা অ্যাম্পুটেশন বি দ্বারা চিকিৎসা করা যায়। ডায়াবেটিস, ক্যান্সার, গুরুতর করোনা আক্রান্ত ব্যক্তি এবং স্টেরয়েড জাতীয় ওষুধ নিচ্ছেন এমন মানুষকে এটি বেশি ঘায়েল করছে। শুধু ব্ল্যাক ফাঙ্গাসই নয়, প্রকৃতিতে আরও নানা ছত্রাক রয়েছে যাতে যে কেউ আক্রান্ত হতে পারেন বলেও জানান বিশেষজ্ঞরা। এটা ভারত থেকে আসা কোনো কেস নয়, কারণ এটা ম্যান টু ম্যান ট্রান্সমিশন হয়, একজন থেকে আরেকজনের সংক্রমণ হয়। বাংলাদেশে ব্যাপক আকারে আক্রান্ত হওয়ার ঝুঁকি এখন নেই, একমাত্র যদি আমরা ধরেন ব্যাপক হারে রোগীকে ভর্তি করাই এবং তাদের জন্য আমাদের মেডিকেল অক্সিজেনের পরিবর্তে যদি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ব্যবহার করি তখনই একটা ঝুঁকি সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান এই রোগের চিকিৎসা সহজেই করা সম্ভব, তাই আক্রান্ত হলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাঁর। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা ব্যবস্থাপনাটি কেমন হবে, এইটি বাংলাদেশের প্রেক্ষাপটে সহজবোধ্য করে কিভাবে তৈরি করা যায় সেটি নিয়েও কাজ চলছে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটি ন্যাশনাল গাইডলাইন সেটি আমরা প্রণয়ন করে সবার কাছে পৌঁছে দেব। ছত্রাকটিতে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবরে সকল জেলার সিভিল সার্জনদের সতর্ক করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব সহ পূর্ণ অধিকার ও নিরাপত্তা দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকান ভজকে। কক্সবাজারে কুতুপালন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি একথা বলেন। মিয়ানমারে এখনও যেসব রোহিঙ্গা রয়েছেন তাদের নাগরিকত্ব ও সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য বাংলাদেশের সরকারেরও প্রশংসা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। The International Court of Justice. The safety and security of the Rohingya and other minorities must be secured. Their basic rights, including the right to full citizenship, freedom of movement, and the creation of conditions conducive to voluntary, safe, dignified and sustainable return of all Rohingya refugees and IDPs. কোনো বাংলাদেশি ইসরায়েলে গেলে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের কাছে প্রায় 40 লাখ টাকার ওষুধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলকে দেশ হিসেবেই স্বীকার করে না বাংলাদেশ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট পরিবর্তন নিয়ে ইসরায়েল ইস্যুতে অহেতুক বিতর্ক তৈরি করেছে কিছু সংবাদ মাধ্যম। বিস্তারিত দেখুন একরামুল হক সাইমের রিপোর্টে। ইসরায়েলের বর্বরতায় চিকিৎসা সংকটে পড়া ফিলিস্তিনিদের সহায়তার অংশ হিসেবে প্রায় 40 লাখ টাকার ওষুধ সামগ্রী হস্তান্তর করে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের হাতে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেন। বরাবরই ফিলিস্তিনি জনগণের পাশে থাকায় বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান দেশটির রাষ্ট্রদূত। You are our real brothers and you are our real sister. We appreciate your help, your support, your donation very much, and we appreciate each and every person who donated for Palestine. ফিলিস্তিনিদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, ইসরায়েল ইস্যুতে দেশের পররাষ্ট্রনীতি আগের মতোই রয়েছে। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্টেট আপনার সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হয়েছে ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি না। You see, there is some media controversy of late in the e-passport. The word, except Israel has been deleted for administrative reasons. We don't recognize Israel, so no one from Bangladesh can visit a state of Israel. Anyone goes there without government permission, that person is liable to be prosecuted. ফিলিস্তিনিদের জন্য ওষুধ সামগ্রী বিকন ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে দেয়া হয়।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের সহায়তায় ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিয়েছে বিএনপি। রাজধানী বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসে রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের কাছে ওষুধ সামগ্রী হস্তান্তর করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের তিনি বলেন, ফিলিস্তিন যখন ইসরায়েলের বিপক্ষে অধিকার আদায়ে আন্দোলন করছে তখন বাংলাদেশের পাসপোর্টে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা ইসরায়েলের নাম তুলে নেওয়া দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্টের উপর থেকে যে এক্সেপ্ট ইসরায়েল কথাটা লেখা ছিল সেটাকে তুলে নেওয়াতে আমরা অত্যন্ত দুঃখবোধ করেছি, আমরা ক্ষোভ প্রকাশ করেছি এবং আমরা মনে করি যে এটা তাদের এই যুদ্ধের সময়, সংগ্রামের সময় যখন প্যালেস্টাইন পিপুলের কাছে গোটা পৃথিবী দাঁড়াচ্ছে সেই সময় এটা নিশ্চয়ই খুব একটা ভালো কাজ হয়নি বলে আমরা মনে করি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা সরকারের সাথে গণমাধ্যমের সুসম্পর্ক নষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের বিকাশে সরকার সবসময় আন্তরিক। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন মইনুল আহসান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিণত হয় এর সেগুনবাগিচা কার্যালয়। সাংবাদিক নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে যোগ দেন। প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন বেশি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। সুতরাং গণমাধ্যমের সুস্থতা, গণমাধ্যমের বিকাশ, অবাধ তথ্য প্রবাহ রাষ্ট্রের প্রয়োজনেই প্রয়োজন। এবং যেই সমাজে, বহুমাত্রিক সমাজে সমালোচনা থাকবে না সেই সমাজ এগিয়ে যেতে পারে না। লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা অবশ্যই থাকা প্রয়োজন। সেই কারণেই গণমাধ্যমের কল্যাণে আমাদের সরকার অনেক কাজ করেছে। মাঝে মধ্যে দু একটি ছিটেফোঁটা ঘটনা সাংবাদিকদের সাথে আমাদের যে আন্তরিকতা, যে সম্পর্ক, সেটি বিনষ্ট হতে পারে না। জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এতে বক্তব্য রাখেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্মাণ লাভ, এই তিন ঘটনার স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। এ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর শাহবাগের শান্তি শোভাযাত্রা র্যালি বের করা হয়। এর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। বিকেলে বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্রের সভাপতিত্বে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দিবেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, বুদ্ধানন্দ মাহাথের এবং উত্তম কুমার বড়ুয়া। দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায় বলে মন্তব্য করে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এক ভিডিও বার্তায় তিনি বলেন, করোনাকালে প্রমাণ হয়েছে দেশের স্বাস্থ্য সেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা সহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। করোনাকালে প্রমাণ হয়েছে দেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে রোগ ব্যাধি শনাক্তকরণের সকল পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা সহ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। জীবন রক্ষাকারী ঔষধ বিনামূল্যে দিতে হবে রোগীদের।
সরকার পর্যায়ক্রমে দেশের প্রত্যেক জেলায় রেল লাইন নির্মাণ করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সন্ধ্যায় মাগুরা শহরে জামরুল তলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়, ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। নতুন এই রেলপথের নির্মাণকাল ধরা হয়েছে 1.5 বছর, ব্যয় হবে 1200 কোটি টাকা। রেল লাইনের পাশাপাশি মাগুরার রামনগর ঠাকুরবাড়িতে নির্মাণ করা হবে রেল স্টেশন। গাজীপুর সিটি কর্পোরেশনের 2 নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সভাপতি সহ 25 নেতাকর্মীর বিরুদ্ধে কারখানা মালিকের মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে কাশিমপুর থানা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এখানে নদীর মতন লোক আসা যাওয়া করতো, কিন্তু কিছু কর্তৃপক্ষ ইন্ডাস্ট্রি এবং পাশের লোকেরা তারা এগুলো দখল করে নিয়েছে এবং ডাইংয়ের পানি দিয়ে আমাদের জমি যেগুলো ফসলের জমি আছে সেগুলো নষ্ট হয়ে গেছে, টাকাটা ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা সিটি কর্পোরেশনকে বলেছি তারা যেন দ্রুত তাদের ডাইং ব্যবহার করে, ডাইংয়ের পানি যেন তারা ইটিপি ব্যবহার করে, না হলে আমাদের আইনগত যে ব্যবস্থা আছে আমরা সরকারিভাবে সেই আইন অনুযায়ী জিনিসটা আমাদেরকে উচ্ছেদ করে দেবো। ঝিনাইদহের কালীগঞ্জে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত 123 ফুট উচ্চতার দ্য স্ট্যাচু অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম টাওয়ার। পারিবারিক উদ্যোগে বানানো এই টাওয়ারের উপরে এরই মধ্যে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। বাকি নির্মাণ কাজ সম্পন্ন হলে 16 ডিসেম্বর এটি উদ্বোধন করা হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ও চিত্র রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিমা। গত বছরের ডিসেম্বরে ঝিনাইদহের শমশেরনগরে সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজ ক্যাম্পাসে টাওয়ারটির নির্মাণ কাজ শুরু হয়। বুয়েটের 2 প্রকৌশলী কীর্তিবাস রায় ও আজাদ রানার নকশায় 123 ফুট উচ্চতার ভাস্কর্য ও জাদুঘরের নাম দেওয়া হয়েছে দ্য স্ট্যাচু অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম টাওয়ার। বঙ্গবন্ধুর শতবার্ষিকীর 100 এবং 1947 থেকে 71 সালের স্বাধীনতা পর্যন্ত 23 বছরের 23 যোগ করে 132 ফুট ধরা হয়েছে ভাস্কর্যটির। 8ম তলা বিশিষ্ট টাওয়ারের ছাদে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্য। এছাড়াও জাদুঘরের সাজসজ্জা ও 20টি আবক্ষ ভাস্কর্য নির্মাণ কাজও চলছে। বঙ্গবন্ধু চর্চা হবে এখানে, তার একটা মিউজিয়াম থাকবে, তার দুর্লভ ছবি থাকবে এখানে, তার বই থাকবে। কলেজ ক্যাম্পাসে একটা পর্যটন এলাকা হিসেবে বাংলাদেশের ভিতরে একটা ভালো নগর হিসেবে প্রতিষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাদুঘরের পাশাপাশি টাওয়ারের বিভিন্ন তলায় থাকবে গবেষণাগার ও দেশের স্বাধীনতার অবদান রাখা ব্যক্তিদের ভাস্কর্য। থাকছে দুর্লভ ছবি ও বই। বঙ্গবন্ধুর মতো যারা দেশ স্বাধীন করেছিলেন অল বিশ্বে তাদের ভাস্কর্য তৈরি করে এখানে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। টাওয়ারটি স্থাপনের পরিকল্পনাকারী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদ শমশের। আগামী 16 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন এমনটাই প্রত্যাশা তার। বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর স্থাপন করছি, এটা আমার পরিবারের পক্ষ থেকে আমরা করছি। এটা পৃথিবীর বুকে এটা শ্রেষ্ঠ হবে বলে আমি মনে করি। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী যদি এইটা উদ্বোধন করেন তাহলে আমাদের এলাকাবাসী ধন্য হবে। স্থাপনাটি মানুষের মাঝে বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাসকে চিরস্মরণীয় করে রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইশরাত লিমা, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় শ্রমিকদের বাঁচাতে বিডির উপর অতিরিক্ত শুল্ক কমানো সহ বিদেশি সিগারেট কোম্পানি বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ বিডি শ্রমিক ফেডারেশন। রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দাবি জানান তারা। বিস্তারিত দেখুন রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্টে। বিডির উপর অতিরিক্ত শুল্ক কমানো এবং বিদেশি সিগারেট কোম্পানির বন্ধের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, এ শিল্পের সাথে দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ জড়িত।
অথচ দেশের বিড়ি শিল্পকে ধ্বংস করতে কতিপয় এনজিও এবং বিদেশি কোম্পানি ষড়যন্ত্র করছে। দেশীয় প্রযুক্তি নির্ভর শিল্প, বিড়ি শিল্পকে রক্ষার জন্য আমরা আপনাদের কাছে, দেশবাসীর কাছে আবেদন জানাতে এসেছি। গত বছর বিড়ির উপর অন্যায়ভাবে কর বাড়ানো হয়েছে। আমরা অনুরোধ জানাচ্ছি এই কর মওকুফ করা হোক। বিড়ি শিল্পকে কুটির শিল্পের মর্যাদা দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে বলেও দাবি করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। ব্রিটিশ আমেরিকার টোবাকোর পরামর্শে বিড়ি শিল্পকে ধ্বংস করবেন না। বিড়ির উপর যদি কোনো রূপ রাজস্ব না কমাইয়া বৃদ্ধি করা হয় তাইলে আপনারা দেখবেন এবার আমরা কি আন্দোলন করি। মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিড়ির উপর অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এরই মধ্যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, কয়েক লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে পুনরায় কনসুলেট চালুর মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার এবং সংঘাতপূর্ণ গাজার পুনর্নির্মাণে সহায়তার কথা জানিয়েছে দেশটি। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবিরতির পর তেল আবিব সফরে গিয়ে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে সাক্ষাতের পর জেরুজালেমে যুক্তরাষ্ট্র তাদের কনসুলেট পুনরায় চালু করবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এবারে পাটেক্স খেলার খবর। আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারাটা আনন্দের হলেও দলের জয়ে অবদান রাখতে পারলেই খুশি, জানালেন বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ। এদিকে বোলিংয়ে 9 নম্বরে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। আর 2 ওয়ানডেতে ম্যাচ সেরা হওয়া মুশফিকুর রহিম ব্যাটিং র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা 14তম স্থানে। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও বেশ এগিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। বোলিং র্যাঙ্কিংয়ে রাজস্বিক উন্নতি ঘটেছে মেহেদী হাসান মিরাজের। প্রথম 2 ওয়ানডেতে 7 উইকেট নিয়ে 3 ধাপ এগিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 2 নম্বরে উঠে আসেন তিনি। কখনো ভাবিনি যে ওয়ানডে ক্রিকেটে 2 নম্বরে বোলিংয়ে আসবো, আর আমার কাছে খুব ভালো লাগছে। র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে আসলেও নিজের আরও উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন মিরাজ। তাছাড়া দেশের জয়ে নিয়মিত অবদানও রাখার আশা তার। ফোকাসটা ছিল যে ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আমার ইকোনমিটার রেটটা ঠিক রাখতে হবে, কারণ আমি যদি ইকোনমিটা ঠিক রাখি তাহলে আমার টিমে খেলার অপরচুনিটিটা বেশি থাকবে এবং টিমের সিচুয়েশন অনুযায়ী যদি আমি ব্রেক থ্রু দিতে পারি এবং টিমের গেম প্ল্যানিং অনুযায়ী যদি খেলতে পারি তাহলে আমার নিজের জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে। এছাড়া বোলারদের শীর্ষ 10-এর জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তারকা এই পেসার 2 ম্যাচে 6 উইকেট নিয়ে 8 ধাপ এগিয়ে উঠে এসেছেন র্যাঙ্কিংয়ের 9ম স্থানে। 150 ও 1 সেঞ্চুরিতে টানা 2 ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মুশফিকুর রহিম ব্যাটিং র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা 14তম স্থানে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের 3য় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে নেওয়া হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখকে। তাতে বাদ পড়তে পারেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পাওয়া হয়েছে। এবার টাইগারদের লক্ষ্য লঙ্কানদের হোয়াইট ওয়াশ করার। মমিনুর রিপন, এটিএন বাংলা। আগামী 21 মে থেকে শুরু হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের 2য় পর্বের খেলা। আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী একথা জানান। তিনি বলেন, দর্শকশূন্য স্টেডিয়ামে প্রতিদিন 2টো করে খেলা অনুষ্ঠিত হবে। একটি হবে কমলাপুরে আর অন্যটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ঈদুল আজহার আগে লিগ শেষ করার জন্যই এমনটা করা হয়েছে বলে জানান সালাম মুর্শেদী। খেলার আগে প্রতিটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক। তাছাড়া 21 দিন পরপর প্রতিটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আবারও করোনা পরীক্ষা করা হবে। ক্লাবগুলোর সাথে আলোচনা এবং মতামতের ভিত্তিতে আমাদের 31শে মে তারিখ থেকেই চ্যাম্পিয়নশিপ লিগের 2য় পর্বের খেলা বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কমলাপুর স্টেডিয়ামেই শুরু হবে। এই লিগটিকে ঈদুল আজহার আগে যাতে ধারাবাহিকভাবে আমরা শেষ করতে পারি।
2024 অলিম্পিক পর্যন্ত পিস্তল ইভেন্টের জন্য দক্ষিণ কোরিয়ান কিম ইল ইয়াং এর সাথে চুক্তি করেছে শুটিং ফেডারেশন। দুপুরে চুক্তি স্বাক্ষর শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ বলেন, প্যারিস অলিম্পিককে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে চান তারা। কিম ইল ইয়াং 10 এবং 25 মিটার পিস্তল ইভেন্টের জন্য শুটারদের প্রশিক্ষণ দেবেন। এছাড়াও তিনি প্রতিভাবান খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার সাথেও জড়িত থাকবেন। দক্ষিণ কোরিয়ান কোচ বলেন, আগামী বছর ইংল্যান্ডে কমনওয়েলথ গেমসে পদক জয়ী হবে তার প্রথম লক্ষ্য। সে আসলে মূলত কাজ করতে চায় জুনিয়রদের কিনে, ভবিষ্যতে একটা লং টার্ম প্রোগ্রাম করতে চায়। কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে 2024 অলিম্পিককে নিয়ে। তার মাঝখানে যতগুলি গেমস থাকে সেগুলি তো কম্পিটিশন খেলবই আমরা, কিন্তু 2024 অলিম্পিককে নিয়ে যদি খেলতে হয় জুনিয়র থেকে উনি তুলে নিয়ে আসতে চায় অ্যাথলেটদেরকে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।